হ্যালো টিচার্স, আজকে আমরা আলোচনা করব সিটেট বেঙ্গলি পেডাগজির সব থেকে গুরুত্বপূর্ণ টপিকটি, যেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল। এই টপিক থেকে আপনাদের পরীক্ষায় প্রত্যেক বছর প্রশ্ন আসে। ইভেন এমনও হয় বিভিন্ন পরীক্ষায় এই টপিক থেকে 4 থেকে 5টি কোশ্চেন এসে যায়। সুতরাং আজকে আমরা এই টপিকটি প্রপারলি আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, এই টপিকটির প্রথম পার্ট আমরা অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা যারা দেখেন নাই সেই পার্টটি দেখে নিতে পারেন। ঠিক আছে, তাহলে সেখানে আমরা আলোচনা করেছিলাম লিসেনিং এবং স্পিকিং নিয়ে। আজকে আমরা আলোচনা করব রিডিং এবং রাইটিং নিয়ে। ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। এই ভিডিওটি শুরু করার আগে আমাদেরকে কিছু পয়েন্টস দেখতে হবে, যেগুলো এই ল্যাঙ্গুয়েজ স্কিলের সাথে জড়িত। সেগুলো আমি আগের ভিডিওতে প্রপারলি আলোচনা করেছিলাম, এই ভিডিওতে আমি সংক্ষেপে আলোচনা করার জন্য চেষ্টা করব। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজ স্কিলকে আমরা প্রথমে দুভাগে বিভক্ত করতে পারি। লিসেনিং এবং স্পিকিং কে প্রাইমারি স্কিল বলা হয়, কারণ যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে প্রথমে আমরা শুনি, তারপরে বলতে শুরু করি, সুতরাং সেগুলোকে বলা হয় যে প্রাইমারি স্কিল। রিডিং এবং রাইটিং কে রেইনফোর্সমেন্ট স্কিল বলি, কারণ এই দুটি স্কিল উপরের দুটি স্কিলকে আরো সমৃদ্ধশালী করে তোলে। ঠিক আছে, তারপরে এখন আমরা দেখবো অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই যে ল্যাঙ্গুয়েজ স্কিল রয়েছে চারটি, এই চারটির মধ্যে কোনটি ভাষার কোন দিকের সাথে সম্পর্কিত। তো প্রথমে হচ্ছে লিসেনিং। লিসেনিং হলো সিমান্টিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার অর্থগত দিকের সাথে সম্পর্কিত হলো লিসেনিং। কারণ আমরা যখন কোনো কিছু শুনি বা কোনো বক্তার কথা শুনি, তখন সেটি বোঝার চেষ্টা করি, সেই কথাটির অর্থ বের করার জন্য চেষ্টা করি। সুতরাং সেটাকে বলা হয় যে সিমান্টিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। সিমান্টিক মানে সেন্সের সাথে সম্পর্কিত। তারপরে স্পিকিং। স্পিকিং হলো ফোনেটিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, সাউন্ডের সাথে সম্পর্কিত, অর্থাৎ ভাষার সাউন্ডের দিকের সাথে সম্পর্কিত হলো স্পিকিং। কারণ আমরা যখন কোনো কিছু কথা বলি তখন সাউন্ড করি, শব্দের উচ্চারণ করি, বাক্যের উচ্চারণ করি, সুতরাং সেটাকে বলা হয় যে ফোনেটিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। তারপরে রিডিং। আচ্ছা, রিডিং দেখার আগে একটু রাইটিং কি দেখে নিই। রাইটিং হলো গ্রাফিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার লেখার দিকের সাথে সম্পর্কিত হলো রাইটিং। তারপরে রিডিং। রিডিং হলো ফোনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ রিডিংটি হলো ফোনেটিক প্লাস গ্রাফিক। কারণটি হচ্ছে আমরা যখন কোনো কিছু পড়ি তখন আমরা শব্দ উচ্চারণ করি, সাউন্ড উচ্চারণ করি, সেজন্য সেটাকে বলা হয় যে ফোনেটিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। এবং গ্রাফিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? কারণটি হচ্ছে আমরা কোনো কিছু লেখা থেকেই তো পড়ছি। আমরা যদি বই পড়ি বা ম্যাগাজিন পড়ি বা অন্য কিছু পড়ি, তখন কোনো কিছু লেখা থেকেই তো আমরা পড়ি, সেজন্য সেটাকে বলা হয় যে ফোনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। এবং এটি আপনাদের প্রিভিয়াস ইয়ারে 2-3 বার এসেছে, সুতরাং এগুলো আপনারা মনে রাখবেন। তারপরে লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং কে আমরা বিভিন্ন নামে জানি, তো আপনারা এই নামগুলো মনে রাখবেন, কারণ প্রিভিয়াস ইয়ার গুলাতে এই নামগুলো থেকেও অনেকবার প্রশ্ন এসেছে। তো লিসেনিং এবং রিডিং কে রিসেপটিভ স্কিল, প্যাসিভ স্কিল, ইনপুট স্কিল, স্কিল ফর কম্প্রিহেনশন নামে আমরা জানি। এবং স্পিকিং এবং রাইটিং কে প্রোডাক্টিভ স্কিল, অ্যাক্টিভ স্কিল, আউটপুট স্কিল, স্কিল ফর কম্প্রিহেনশন নামেও আমরা জানি। তো এগুলো সম্পর্কে এর আগের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি, তো আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তারপরে আমরা শুরু করবো আজকের আমাদের ক্লাসটি, অর্থাৎ প্রথমে এর আগের ভিডিওতে আমরা এইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করে তারপর লিসেনিং এবং স্পিকিং সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা রিডিং এবং রাইটিং সম্পর্কে আলোচনা করবো। ঠিক আছে, তো রিডিং হলো ভাষার কোন দিক, পঠন হলো ফোনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। এটি একটি রিসেপটিভ স্কিল। পঠন দক্ষতা হলো লিখিত ভাষাকে দেখে শব্দ ও অর্থ চিনতে পারা, বাক্যগুলো বুঝতে পারা এবং লেখকের উদ্দেশ্য বা বার্তা অনুধাবন করার সামর্থ্য রাখা। অর্থাৎ আমরা যদি শুধু পড়ি তাহলে সেটাকে পঠন বলা হবে না, বরং শিক্ষার ক্ষেত্রে পঠন হলো পড়ার সাথে সাথে শব্দগুলির অর্থ বুঝতে হবে, বাক্য বুঝতে হবে এবং লেখক এখানে কি বলতে চেয়েছেন সেটার অর্থ আপনাকে বুঝতে হবে, তখন সেটাকে পঠন বলা হবে। ঠিক আছে, তারপরে টাইপস অফ রিডিং স্কিল, পঠনের প্রকারসমূহ। অর্থাৎ আমরা যে পড়ি, বই পড়ি, ম্যাগাজিন পড়ি বা নোবেল পড়ি, যে কোনো জিনিস পড়ি, পড়ার ক্ষেত্রে আমরা কিভাবে পড়ি? হয়তো আমরা সাউন্ড দিয়ে পড়ি, হয়তো আমরা নীরবে পড়ি, হয়তো একটু আস্তে আস্তে পড়ি, হয়তো আমরা দ্রুত পড়ি, নয়তো আমরা গভীরভাবে পড়ি, নয়তো আমরা মনোযোগ সহকারে পড়ি। এই যে আমাদের পড়ার বিভিন্ন ধরনের ধরন রয়েছে, এই ধরনের উপর ভিত্তি করেই কিন্তু পঠনের প্রকার আসলে। তো এইগুলো আপনারা একবার পড়লেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখবেন যে ইংরেজিতে এইগুলো প্রকারের কিন্তু নাম একটি বা দুইটি থাকে, কিন্তু বাংলাতে অনেকগুলো নাম থাকে। তো আমি প্রত্যেকটির সামনে অনেকটি নাম লিখে রেখেছি, আসলে এই নামগুলো কিন্তু আপনাদের প্রিভিয়াস ইয়ারে অলরেডি এসেছে, সুতরাং এই নামগুলো আপনারা মনে রাখবেন, নয়তো আপনারা যখন এইগুলো জানবেন, এগুলো অলরেডি আপনারা জানেন, কিন্তু পরীক্ষায় কি হয় যে এই নামগুলোর নাম পরিবর্তন করে দেওয়া হয়, অর্থাৎ প্রতিশব্দ ব্যবহার করা হয়, সেজন্য আপনারা ফেসে যান। তো এইগুলোর নাম আপনারা মনে রাখবেন। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে সাইলেন্ট রিডিং, নীরব পাঠ। নীরব পাঠ বলতে তো আমরা বুঝতে পারি যে আমরা মনে মনে পড়ি, যে মনে করেন আপনি নিউজ পেপার পড়ছেন, তো নিউজ পেপার তো আমরা সাউন্ড দিয়ে পড়ি না, তো সেটা নীরবে পড়ি, তো সেটাই হচ্ছে আমাদের নীরব পাঠ। এই পাঠকে সব থেকে ভালো পাঠ মনে হয়। আচ্ছা, রিডিং যে আমরা করি, বিভিন্ন ধরনের রিডিং করি, তো এই রিডিং গুলোর মধ্যে নীরব পাঠ সব থেকে ভালো পাঠ কিন্তু বলা হয়। কারণটি হচ্ছে আমরা যখন নীরবে পড়ি তখন এই কথাগুলোর অর্থ কি বা এই কথাটির সারমর্ম কি বা কোথায় কি ব্যবহার করা হয়েছে, গ্রামারের কোন রুল এখানে ব্যবহার করা হয়েছে, এই সবগুলো কিন্তু আমরা বুঝতে পারি। যদি আমরা জোরে জোরে বলি তাহলে সেগুলো আমরা বুঝতে পারি না, সেজন্য বলা হয় যে নীরব পাঠ হলো সব থেকে ভালো পাঠ। ঠিক আছে, তারপরে লাউড রিডিং, সশব্দ পাঠ, সরব পাঠ, উচ্চারণ পাঠ, সুর পাঠ, এই দেখুন কতটি নাম ঠিক আছে, এই সবগুলো কিন্তু আপনাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে নামগুলো, তো মনে রাখবেন। লাউড রিডিং মানে কি? সাউন্ড দিয়ে পড়া। আমরা সাউন্ড দিয়ে পড়ি না, যেমন মনে করেন প্রাইমারি লেভেলের ছাত্রছাত্রীরা অনেক সময় 1 1 1 2 1 2 এইগুলো সাউন্ড দিয়ে পড়াশোনা করে, তো সেইগুলোকেই বলা হয় যে লাউড রিডিং। ঠিক আছে, এটা আপনি মনে রাখবেন যে প্রাইমারি ক্লাসের জন্য খুবই কার্যকর হলো লাউড রিডিং, কারণ প্রাইমারি লেভেলে যারা ছাত্রছাত্রীরা আসে তারা কিন্তু ভালো করে কথা বলতেই পারে না, এবং যদি কথা বলে তাহলে তাদের উচ্চারণের শুদ্ধতা থাকে না। এবং যদি একজন শিক্ষক তাদেরকে দিয়ে লাউড রিডিং করান, জোরে জোরে কথা বলান, তাহলে কিন্তু তাদের যে শব্দের উচ্চারণ, বাক্যের উচ্চারণ, এগুলো কিন্তু ঠিক হয়ে যায়। সেজন্য প্রাইমারি লেভেলে ছাত্রছাত্রীদের জন্য খুবই প্রয়োজনীয় হলো লাউড রিডিং, এবং এটা আপনাদের প্রিভিয়াস ইয়ারে অলরেডি এসেছে। তারপরে ইন্টেন্সিভ রিডিং, গভীর পাঠ, সুসংগত পাঠ, পুঙ্খানুপুঙ্খ পাঠ, ছাড়বো না পাঠ।
এখানে কি করা হয়, গভীরভাবে পড়া হয়, বিস্তারিত বোঝার জন্য ধীরে ধীরে ও যত্ন সহকারে পড়া হয়। যেমন সিটেটের পরীক্ষার জন্য পড়া, আপনি মনে করেন সিটেটের একটি বই কিনলেন, তো সেই বইটি আপনি কিভাবে পড়বেন, নীরবে পড়বেন, ধীরে ধীরে পড়বেন এবং প্রত্যেকটি বাক্য এবং প্রত্যেকটি শব্দ আপনি বোঝার জন্য চেষ্টা করবেন, কি বলা হয়েছে সেখানে সেটা বুঝবেন। তারপরে মনে করেন প্রশ্ন উত্তর আপনি সলভ করছেন, তো সেখানে প্রশ্ন কিভাবে এটি হলো এবং কিভাবে উত্তর এটি হলো, তো সেইগুলো যে আপনি যত্ন সহকারে বিস্তারিতভাবে গভীরভাবে পড়েন, তো সেটাকে বলা হয় যে ইন্টেন্সিভ রিডিং। তারপরে এক্সটেন্সিভ রিডিং, ব্যাপক পাঠ, সাধনা পাঠ, বিস্তৃত পাঠ। এটা এমন এক ধরনের পড়া যেখানে আমরা ব্যাপকভাবে পড়ি, বিস্তৃতভাবে পড়ি, কিন্তু গভীরভাবে পড়ি না। যেমন মনে করুন আপনি সিটেটের এক্সাম দিচ্ছেন, তো এক্সামের 5 দিন আগে আপনি সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করার জন্য যে রিভিশন করেন, সেখানে আপনি গভীরভাবে পড়েন না, সেই পড়াকে আমরা এক্সটেন্সিভ রিডিং বলি। এবং সাধনা পাঠ কেন বলা হলো, কারণ আমরা সাদা শোধন করার জন্য বিভিন্ন সময় পড়ে থাকি। যেমন মনে করুন আমি একটা গল্পের বই কিনলাম এবং গল্পের বইটি আমি পড়লাম, তো সেটা আমরা কিন্তু গভীরভাবে পড়ছি না, আমাদের মনোরঞ্জন করার জন্য পড়ি, তো সেটাকেই বলা হয় এক্সটেন্সিভ রিডিং। ইন্টেন্সিভ রিডিং এবং এক্সটেন্সিভ রিডিং এর মধ্যে পার্থক্যই হলো এখানে আমরা বিস্তারিত বোঝার জন্য পড়ি এবং যত্ন সহকারে পড়ি, কোথায় কি বলা হয়েছে, কোথায় ইন্টারোগেটিভ সেন্টেন্সের চিহ্ন আছে কিনা, কোথায় দাঁড়িয়ে আছে কিনা, বা কোন সেন্টেন্সের অর্থ কি, সেগুলো সবগুলো আমরা অ্যানালাইজ করে করে পড়ি। কিন্তু এখানে আমরা সাধারণভাবে পড়ি, যেমন এই যে আপনি রিভিশন করছেন বা এই মনোরঞ্জন করার জন্য যে আপনি কবিতা পড়ছেন বা এই গল্পের বইগুলো পড়ছেন, সেটাকেই বলা হয় এক্সটেন্সিভ রিডিং। এবং এর আগে আমরা পেয়েছিলাম যে লাউড রিডিং এবং সাইলেন্ট রিডিং। তো আপনাদের পরীক্ষায় যদি এইভাবে আসে যে লাউড রিডিং ভালো নাকি সাইলেন্ট রিডিং ভালো, তাহলে আপনাদেরকে বলতে হবে যে সাইলেন্ট রিডিং ভালো। তো আপনার সিটের সেই সাইলেন্ট রিডিংকেই ভালো মনে করে, কিন্তু লাউড রিডিং প্রাইমারি লেভেলের ছাত্রছাত্রীদের জন্য সবথেকে ভালো, সেটা আপনারা মনে রাখবেন, ঠিক আছে? তো আসলে প্রত্যেক ধরনের রিডিং নিজের জায়গায় নিজেই ভালো, ঠিক আছে? তো আসলে কিন্তু আপনাদের পরীক্ষায় আসলে কিন্তু সরি সাইলেন্ট রিডিংটি আপনাদের বলতে হবে যে ভালো। তারপরে র্যাপিড রিডিং, দ্রুত পাঠ। আমরা যে বই বা ম্যাগাজিন বা অন্য কিছু পড়ার ক্ষেত্রে স্পিডে পড়ে থাকি, সেটি হলো র্যাপিড রিডিং। এই র্যাপিড রিডিং কিন্তু আবার দুই প্রকার। প্রথমটি হচ্ছে স্কিমিং, তারপরে হলো স্ক্যানিং। স্কিমিং এবং স্ক্যানিং এর ক্ষেত্রে কিন্তু আমরা দ্রুত পাঠ করি এবং এই দুটি থেকে আপনাদের পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। তো স্কিমিং হলো এমন এক ধরনের পড়া যেখানে আমি স্পিডে পড়বো, কিন্তু শুধু সারমর্ম নেওয়ার জন্য পড়বো। যেমন মনে করুন আপনি নিউজ পেপার পড়তেছেন, তো নিউজ পেপারের প্রতিটি লাইন আপনি পড়বেন না, শুধু উপরের লাইনগুলো পড়বেন এবং ভিতর থেকে অল্প 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 পড়বেন, শুধু সাধারণ একটি আইডিয়া পাওয়ার জন্য, সাধারণ একটি সামারি পাওয়ার জন্য আপনি পড়বেন সেই নিউজ পেপারটি। তো সেই ধরনের পড়াকে আমরা কি বলি, স্কিমিং। এবং স্ক্যানিং হলো নির্দিষ্ট কোনো তথ্য খোঁজার জন্য পড়া। যেমন মনে করুন রেজাল্ট বের হলো, সেই রেজাল্টের লিস্টে আপনার নাম আছে কিনা সেটা খোঁজার জন্য যে আপনি পড়েন, আপনি উপরের দিকে এইভাবে এইভাবে আসবেন, আপনি সবগুলোর নাম কিন্তু পড়বেন না, আপনি শুধু আপনার নামটি খুঁজবেন, নির্দিষ্ট একটা তথ্য খুঁজবেন, সেই ধরনের পড়াকে আমরা স্ক্যানিং বলি, ঠিক আছে? তারপরে ইনফারেন্স রিডিং, অনুমানমূলক পাঠ। যেমন মনে করেন আপনি একটি কবিতা পড়লেন, এই কবিতার মধ্যে কিন্তু কবি বিস্তারিতভাবে কোনো কিছু বলেন না, বরং সংক্ষেপে কিছু লাইন বলে দেন। এই লাইনগুলো পড়ে আমরা অনুমান করে নেই যে এই কবিতাটির অর্থ এইভাবে, অর্থাৎ অনেক কিছু অর্থ আমরা নিজে থেকেই বানিয়ে নেই এবং কবি আসলে এখানে সেই ধরনের কোনো শব্দ ব্যবহার করেন, শুধু কিছু শব্দ ব্যবহার করেছিলেন, এই শব্দগুলো থেকে অনুমান করে অনেক কিছু শব্দ বের করে দিয়েছি। এই কথাই বলা হচ্ছে যে পড়ে অনুমান করা, লেখা সরাসরি না অর্থ বলা, অর্থ অনুমান করা, অর্থাৎ লেখায় যে সরাসরি যেগুলো শব্দ ব্যবহার করা হয়নি সেই শব্দগুলো আমরা নিজে থেকে কিন্তু বানিয়ে ফেলেছি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। যেমন মনে করুন আপনি সিটেটের এক্সাম দিতে যাচ্ছেন, তো সিটেটের এক্সামে দেখবেন বিভিন্ন ধরনের শর্ট ভাবে কোয়েশ্চন লিখে দেওয়া হয়, তো এই কোয়েশ্চনগুলোর ভিতরে কিন্তু কিছু শব্দ ছেড়ে দেওয়া হয়, তো সেই শব্দগুলো আপনারা কিন্তু অনুমান করে নেন যে এটি এখানে বসার কথা ছিল কিন্তু বসেনি। তো এই যে ছেড়ে দেওয়া অর্থ বা কিছু শব্দ রয়েছে অর্থই আমরা জানি না, কিন্তু আগের লাইন বা পরের লাইনের যে লাইনে অর্থ রয়েছে সেইগুলোর অর্থের অনুমান করে আমরা এই জিনিসটার বা এই সম্পূর্ণ প্রশ্নটার আমরা অর্থ যে বের করে ফেলি, সেই ধরনের পার্টকেই বলা হয় কিন্তু ইনফারেন্স রিডিং, ঠিক আছে? তারপরে লাইব্রেরি রিডিং, ওই যে আমরা লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করি, যেমন মনে করুন কলেজের লাইব্রেরি রয়েছে, ইউনিভার্সিটির লাইব্রেরি রয়েছে, সেই লাইব্রেরিগুলোতে গিয়ে আমরা যে পড়ি সেই পড়াকেই বলা হয় লাইব্রেরি রিডিং। তারপর মডেল রিডিং। মডেল রিডিং বলতে আদর্শ পাঠ। আদর্শ পাঠ বলতেই আমরা বুঝতে পারছি যে একটু স্ট্যান্ডার্ড ভাবে পড়তে হবে। যেমন মনে করুন আপনি একটি গল্প পড়ছেন, তো সেই গল্পের যে দাড়ি কোথায় রয়েছে, কোথায় ইন্টারোগেটিভ সেন্টেন্সের চিহ্ন রয়েছে, কোথায় গ্রামারের কোন রুল ব্যবহার হয়েছে, সেই রুলগুলো মানবে, সেই জ্যোতিচিহ্ন মানবে, সবকিছু মেনে সুন্দরভাবে এবং সঠিক একটি সুরের সাথে, সঠিক উচ্চারণের সাথে যে পড়া, সেটি হলো আমাদের মডেল রিডিং, ঠিক আছে? তারপরে ক্লিয়ার রিডিং, পরিষ্কার পাঠ। আমরা পাঠ করার সময় একেবারে ক্লিয়ার ভাবে যে অনেক সময় পাঠ করে থাকি, তো সেই ধরনের পাঠকে আমরা বলি ক্লিয়ার রিডিং। শুদ্ধভাবে, অর্থাৎ সাউন্ডের আমাদের কোনো সমস্যা যাতে না হয়, আমরা ক্লিয়ার ভাবে বলতে পারি শব্দ বাক্য সবগুলো যদি আমরা ক্লিয়ার ভাবে বলে পাঠ করি, তাহলে সেটাই হলো ক্লিয়ার রিডিং। তারপর হলো কালেক্টিভ রিডিং, সম্মিলিত পাঠ। আমরা একসাথে অনেক সময় পাঠ করি, বিভিন্ন সময় প্রাইমারি স্কুলে দেখবেন যে কিছু শিশুরা একসাথে মিলে কোনো না কোনো কিছু পড়ছে, সেই ধরনের পাঠকে আমরা বলি কালেক্টিভ রিডিং। তারপরে পঠনের পর্যায়, স্টেজ অফ রিডিং, প্রি রিডিং, হোয়াইল রিডিং, পোস্ট রিডিং। তো এগুলো থেকে আপনাদের প্রিভিয়াস এর অনেকবার প্রশ্ন এসেছে। প্রি রিডিং কে আবার বিফোর রিডিং বলা হয়, পূর্ব পঠন, পড়ার আগে প্রস্তুতিমূলক কার্যক্রম। পড়ার আগে যেগুলো আমরা কার্যক্রম করি, একটি পাঠ পড়ার আগে যেগুলো আমরা কাজ করি, সেগুলোকেই বলা হয় প্রি রিডিং বা বিফোর রিডিং। মূল পাঠ শুরু করার আগে পাঠ্য সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়া, পাঠের উদ্দেশ্য স্থির করা এবং নিজেকে প্রস্তুত করার প্রক্রিয়া। এই যে আমি একটি পাঠ পড়বো, এই পাঠটি পড়ার আগে যে আমরা যে কাজগুলো করি, যেমন মনে করুন আপনি একটি পাঠ পড়তে চাইছেন, তো সেই পাঠটিতে যে ব্যবহৃত যে কঠিন কঠিন শব্দ যেগুলো রয়েছে সেইগুলো আপনি শনাক্ত করবেন এবং সেগুলোর অর্থ খুঁজবেন, এটি আগে করবেন। তারপরে এই পাঠের নাম কি রয়েছে, নতুন একটি বই যদি আমাদের হাতে আসে, তাহলে বইটি আমরা প্রথমে আমরা এই যে কন্টেন্ট দেখি, এই বইতে কি লেখা রয়েছে একটু উলট পালট করবো। এই যে পঠনের আগে যেগুলো আমরা কার্যক্রম করে থাকি সেগুলোই হলো প্রি রিডিং, ঠিক আছে? তারপরে হলো, আচ্ছা, এই সময়ের প্রি রিডিং এর বৈশিষ্ট্যগুলো কি কি? প্রিভিউ দ্য টেক্সট। আমরা এই যে পাঠের যেগুলা মূল মূল পয়েন্ট রয়েছে, সাব টাইটেল রয়েছে বা কঠিন কঠিন শব্দ রয়েছে, সেগুলো আমরা নিয়ে একটু এনালাইজ করি। পাঠ্য সামগ্রিকভাবে দেখে নেওয়া, শিরোনাম, উপশিরোনাম, ছবি, গ্রাফ ইত্যাদি দেখা। আইডেন্টিফাই দ্য কি ভোকাবুলারি, এই যে আমি বলেছিলাম যে কঠিন কঠিন শব্দগুলো আমরা শনাক্ত করি, এগুলোর অর্থ খুঁজে বের করি পড়ার আগে। কিন্তু এখন আমরা পড়া কিন্তু শুরু করিনি, শুরু করার আগেই কাজগুলো করছি। মেক প্রিডিকশন, তো আমরা কিভাবে করছি, যেমন এই পাঠে এই জিনিস, মনে করুন শিরোনামে আমি একটি নাম দিলাম আবহাওয়া, তো আমরা বুঝতে পারলাম যে পাঠের ভিতরে আবহাওয়াই হবে, আবহাওয়ার বিষয়ে আলোচনা হবে, সেই জিনিসটা আমরা করতে পারি। ভবিষ্যৎবাণী, বিষয়বস্তু সম্পর্কে ধারণা তৈরি করা, যে আমি এখানে পড়তে কি পাবো। তারপরে স্কিমিং, জাপলা পড়া, দ্রুত চোখ বুলিয়ে মূল বার্তা বোঝার চেষ্টা করা। আপনি যেমন বললাম যে সমস্ত বই কি আপনি পেজ এইভাবে উল্টাবেন, এইভাবে উল্টাবেন,
এই সমস্ত বইকে আপনি একবার রিভিউ করবে। এই জিনিসকে বলা হচ্ছে যে স্কিমিং আমরা করবো। সাধারণ একটি আইডিয়া পাওয়ার জন্য এই বইটিতে বা এই পার্টটিতে কি লেখা রয়েছে সেগুলো আমরা সাধারণ ধারণা পাওয়ার জন্য আমরা একবার চোখ বুলানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো এগুলো আমরা প্রি রিডিং এর ক্ষেত্রে করি। প্রি রিডিং কে আবার বিফোর রিডিং বলা হয়। বাংলার ক্ষেত্রে বিভিন্ন শব্দ এই জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, বিশেষ করে ইংরেজিতে এই প্রি রিডিং বা বিফোর রিডিং আসে, বাংলাতে ওইভাবে এসে যায়। তো এগুলো নাম আপনারা মনে রাখবেন। তারপরে হোয়াইল রিডিং বা ডিউরিং রিডিং, পঠনকালীন, পড়ার সময় যে কাজগুলো করা হয়, অর্থাৎ মূল পাঠ পড়ার সময় মনোযোগ সহকারে বোঝা, সংশয় দূর করা এবং প্রয়োজনীয় তথ্য নোট করা। আমরা এর আগে কি করেছিলাম, পড়ার আগে কি কি প্রস্তুতি নিতে হয় সেগুলোকে আমরা প্রি রিডিং বলি, এবং যখন আমরা পড়তে শুরু করি তখন আমরা কি কি কাজ করি সেই কথাই হলো আমাদের হোয়াইল রিডিং। তো মনোযোগ সহকারে আমরা বুঝি, সংশয় দূর করি, আমাদের ডাউট যদি থাকে তাহলে সেগুলো আমরা দূর করি, তারপরে প্রয়োজনীয় তথ্য আমরা নোট করি। তো মূল বৈশিষ্ট্যগুলো আমরা দেখলেই বুঝে যাবো। থিঙ্ক এলাউড, জোরে জোরে চিন্তা করা, অর্থাৎ পড়ার সময় আমরা কি পড়ছি, একটি লাইন পড়ছি, সেই লাইনের অর্থটা কি সেই জিনিসটা আমরা বোঝার জন্য চেষ্টা করছি। আমরা থিঙ্ক এলাউড করছি, আমরা বিশেষভাবে যে পাঠে কি রয়েছে তার সারমর্ম কি সবগুলো কিন্তু আমরা বোঝার জন্য চেষ্টা করি, থিঙ্ক এলাউড করি। ইউজ কনটেক্সট ক্লোজ, এবং প্রসঙ্গ অনুযায়ী বিভিন্ন সময় দেখবেন যে একটি শব্দের অর্থ আপনি বুঝতে পারছেন না, এবং কিছু শব্দ রয়েছে যে এই শব্দগুলো এখানে ব্যবহৃত হওয়ার কথা ছিল না কিন্তু ব্যবহৃত হয়ে গেছে। তো আপনি কি করবেন, সেখানে আপনি তো বিভ্রান্তি হয়ে যাবেন। তো আপনি আগের লাইন এবং পরের লাইনের সাথে মিল রেখে আপনি কি করবেন, কনটেক্সটের সাথে ক্লু রেখে, কনটেক্সটের যেগুলো ক্লু রয়েছে, আগের লাইন কি পরের লাইন কি, তো মিডিলের লাইনে যদি অন্য কিছু বলে দেওয়া হয় তাহলে আপনি বুঝতে হবে যে আগের লাইনে এই জিনিস বলা হয়েছে, পরের লাইনে এই জিনিস বলা হয়েছে, তাহলে মিডিলের লাইনে এই জিনিসের অর্থ হবে। তো এই জিনিসটা আপনাদেরকে বুঝে নিতে হবে, সেটি হলো আপনাদের হোয়াইল রিডিং এর মধ্যে আসে। নোট মেকিং, ঠিক আছে? তারপর স্ক্যানিং, এই যে আমরা নির্দিষ্ট একটি তথ্য খোঁজার জন্য যে স্ক্যান যেভাবে করি সেটাও আমরা কিন্তু এই সময়ে করে থাকি, ঠিক আছে? তারপরে পোস্ট রিডিং, আফটার রিডিং, পোস্ট রিডিং বা আফটার রিডিং, পশ্চাৎ পঠন, পড়ার পরে কার্যক্রম। এই সময়ের মূল বৈশিষ্ট্য কি, আস্ক কোয়েশ্চন, পাঠ সম্পর্কিত নিজেকে বা অন্যকে প্রশ্ন করা, ঠিক আছে? পড়ার পরে তো আমরা এইভাবে করি, ছাত্রছাত্রীদেরকে শিক্ষক প্রশ্ন করেন বা ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে প্রশ্ন করতে থাকেন। তারপরে রিড দ্য টেক্সট, পাঠকে আবার আমরা পড়ি। কোনো সময় এমন ভাবে হয় না যে পাঠ একবার পড়লাম, পড়ার পরে আমরা 75% আমাদের মনে আসে গেল, তারপরে আবার যদি আমরা পড়ি তাহলে পুরো 100% হয়ে যায়। তো সেই কথাই বলেছে যে রিড দ্য টেক্সট, সামারাইজ, এবং আমরা সারাংশ বের করি। পাঠ পড়ার পরে আমরা কি করি, সমস্ত পাঠ আবার যাতে পড়তে না হয় বা আমাদের নিজের মধ্যে একটি সামারাইজ করে রাখি, যাতে করে আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে সেগুলো আনসার করতে পারি। তো সামারাইজ করি আমরা পড়ার পর। তারপর রিফ্লেক্ট এন্ড কানেক্ট, তারপরে আমরা কি করি, পাটের বিষয়ে নিজের জীবনে মনে করুন একটি জলের পাঠ পড়লেন, তো সেই জলের পাঠের সেখানে থাকবে জল সংরক্ষণ কিভাবে হয় বা জল আমরা কিভাবে পেয়ে থাকি, এগুলো আমাদের এখানে আলোচনা হবে। তো এইগুলো আমরা পাঠ পড়ার পর আমাদেরকে আমাদের জীবনের সাথে, বাস্তব জীবনের সাথে মিলিয়ে নিতে হবে। তো যেমন মনে করুন জলের পাঠ রয়েছে, জলের সংরক্ষণ কিভাবে করতে হয় এবং জলের প্রয়োজনীয় থাকে, সেই জিনিস আমরা পড়লাম সেই পাঠের মধ্যে। তো পড়ার পরে আমাদের বাস্তব লাইনে কি, বাস্তব জীবনে কি এই জিনিসের মূল্য রয়েছে নাকি নেই, সেই যে আমাদের বাস্তব জীবন যেটা রয়েছে, আমাদের অরিজিনাল যেটা জীবন রয়েছে সেই জীবনের সাথে সেই পাঠটি লিঙ্ক করে দেওয়া। তো এগুলো হলো আফটার রিডিং বা পোস্ট রিডিং। তো এগুলো থেকে বারবার প্রশ্ন আসে, আপনারা বুঝে নেবেন, ঠিক আছে? তারপরে পঠনের তাত্ত্বিক মডেল, থিওরিক মডেল অফ রিডিং, বটম আপ অ্যাপ্রোচ এবং টপ ডাউন অ্যাপ্রোচ। আচ্ছা, এইগুলো নাম মনে রাখা একটু কষ্টকর হয়ে যায়, বাংলাতে অনেক কিছু নাম এসে যায়, নাম এত শব্দের এত চেঞ্জ হয়, আপনারা পরীক্ষাতে কি দিবেন। তো আমি দুটো পেয়েছি, আরো আছে, আরো অনেকটাও আছে, সেগুলো আপনারা যখন পিওয়াইকিউ আলোচনা করবো তখন আপনারা পেয়ে যাবেন, অনেকটা নাম আসে। তো ইংরেজিতে কিন্তু এই দুটি নাম আসে, বটম আপ অ্যাপ্রোচ। তো আপনারা ইংরেজির দিকে লক্ষ্য রাখবেন। বটম বলতেই আপনি প্রথমে বুঝবেন যে বটম বলে দিয়েছে, তার মানে নিচ, নিচ মানে আমি উপরের দিকে যেতে হবে, আমি যখন নিচে আছি তার মানে উপরের দিকে যেতে হবে, সেটাই আমরা বুঝে নেবেন। টপ মানে আমি উপরে আছি, নিচের দিকে আসতে হবে, এই জিনিসটা আপনি বুঝে নেবেন। বাংলাতে অনেক কিছু আসে, ঊর্ধ্বগামী পদ্ধতি, নিম্ন থেকে উচ্চতর পদ্ধতি, আরো অনেকটা নাম এসে যায়। তো যাই হোক, আমরা যেমন মনে করুন বটম আপ অ্যাপ্রোচ হলো আমি নিচের দিকে উপরের দিকে যাবো। যেমন মনে করুন আমি এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেমন অক্ষর, প্রথমে একজন শিক্ষক অক্ষর শিখালেন শিক্ষার্থীদেরকে, তারপরে শব্দ শিখালেন, তারপর বাক্য, তারপর অনুচ্ছেদ, এই যে নিচের দিক থেকে উপরের দিকে যাচ্ছেন সেটাই হলো বটম আপ অ্যাপ্রোচ। এবং টপ ডাউন অ্যাপ্রোচ কি, সেই একই এক্সাম্পল আমি ব্যবহার করেছি এখানে। যেমন প্রথমে গল্প বললেন, তারপরে এই গল্প থেকে অনুচ্ছেদ বের করলেন, তারপরে বাক্য বের করলেন, তারপরে শব্দ নিয়ে আলোচনা করলেন, এই ধরনের অ্যাপ্রোচকে আমরা বলি টপ ডাউন অ্যাপ্রোচ, ঠিক আছে? তো বাংলাতে অনেক কিছু নাম আসে, তো এগুলো প্রিভিয়াস ইয়ার যখন সলভ করবো তখন দেখাবো যে অনেক ধরনের নাম এসে যায়, সেগুলো আপনারা মনে রাখবেন। লিখিত দক্ষতা, তারপরে রাইটিং স্কিল। এই যে আমরা এখন রিডিং স্কিল শেষ হয়ে গেল, এখন আমরা রাইটিং স্কিল নিয়ে আলোচনা করবো। রাইটিং হলো ভাষার কোন দিক, রাইটিং হলো গ্রাফিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা আগেই দেখেছিলাম যে ভাষার কোন দিকের সাথে সম্পর্কিত রাইটিং, সেটি হলো গ্রাফিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। তারপরে সিটেটের দৃষ্টিভঙ্গি অনুযায়ী লিখন হলো একটি প্রোডাক্ট, প্রসেস নয়। অর্থাৎ যে আমরা লিখি, আমাদের যে লিখন রয়েছে সেই লিখনটা হলো একটি প্রোডাক্ট। কারণ সিটেটের প্রিভিয়াস ইয়ারে এই প্রশ্নটি এসেছিল এবং সিটেট বলে যে লিখন হলো একটি প্রোডাক্ট, কারণ শিক্ষার্থী কি লিখেছে সেটাই মূল বিচার্য, কিভাবে বা কোন ধাপে লিখেছে সেটি প্রাধান্য পায় না। অর্থাৎ কোন ধাপে লিখেছে, মনে করুন লেখার আগে অনেকটা প্রসেস রয়েছে, ব্রেইনস্টর্মিং করতে হবে, তারপরে ড্রাফটিং করবে, তারপর রিভাইজ করবে, তারপর এডিট করবে, তারপরে পাবলিশ করবে। এই যে প্রসেস যেগুলো রয়েছে সেগুলোর উপর সে প্রাধান্য দেয় না, সে বলেছে লেখা হয়ে গেছে সেটাই মূল বিষয়, সেজন্য সে বলে যে প্রোডাক্ট। আসলে সাধারণ দৃষ্টিভঙ্গিতে আমরা জানি যে লেখন হলো প্রোডাক্ট এবং প্রসেস উভয়, ঠিক আছে? তারপরে লেখন দক্ষতার প্রধান উদ্দেশ্য বা প্রকাশ, মনের ভাব বা তথ্য স্পষ্ট ও কার্যকরভাবে লেখার মাধ্যমে প্রকাশ করা। আমাদের মনের যে ভাব রয়েছে সেগুলো তো আমরা বলার মাধ্যমে প্রকাশ করতে পারি, কিন্তু লেখার মাধ্যমে প্রকাশ করতে পারি। সেজন্য লেখনের একটি প্রধান উদ্দেশ্যই হলো যে মনের ভাব প্রকাশ, যোগাযোগের স্থাপন, চিন্তার সংকলন, তথ্য সংরক্ষণ। তথ্য কিভাবে সংরক্ষণ করি, কারণ হিস্ট্রির বুক, যে আগে কিভাবে কি জিনিস ঘটেছিল, আজকে কি জিনিস ঘটেছে, সেগুলো যদি আমরা কাগজের মধ্যে লিখে রাখি তাহলে তথ্য সংরক্ষণ করি এর মাধ্যমে। তো সৃজনশীলতা, আমাদের সৃজনশীলতা বাড়ে, আমরা বিভিন্ন সাহিত্য বা বিভিন্ন বই লেখার মাধ্যমে আমাদের নতুন নতুন জ্ঞান বাড়ে, আমরা নতুনভাবে ক্রিয়েটিভিটি শিখি, ঠিক আছে? এগুলো হলো লেখন দক্ষতার প্রধান উদ্দেশ্য।
তারপরে উত্তম হাতের লেখার লক্ষণ, অর্থাৎ কোন লেখনকে আমরা উত্তম হাতের লেখন বলবো। অর্থাৎ এই যে শর্ত যেগুলো দেওয়া হয়েছে, এই শর্তগুলো যদি কোনো একটি লেখন পূরণ করতে পারে তাহলে সেই লেখাকে আমরা ভালো হাতের লেখা বলতে পারি। তো প্রথমে শর্ত হলো স্পষ্টতা, অক্ষর ও শব্দ সহজে পাঠযোগ্য, অর্থাৎ যে শব্দ বা যে বাক্য বা যে অক্ষর লেখা হবে সেই অক্ষরগুলো বা সেই শব্দগুলো বা সেই বাক্যগুলো পঠনযোগ্য হতে হবে, আমরা পড়তে পারি এমন হতে হবে। অর্থবহতা, লেখা বিষয়বস্তু সম্পন্ন ও যুক্তিপূর্ণ হতে হবে, অর্থাৎ যে কোনো জিনিস লেখা হবে সেই জিনিসটা প্রাসঙ্গিকতার সাথে মিল রাখতে হবে, কোনো বাস্তব জিনিস নিয়ে লিখতে হবে, অর্থাৎ যে কোনো জিনিস আপনি লিখলেই হবে না, বিষয়বস্তু সম্পন্ন হতে হবে এবং যুক্তিপূর্ণ হতে হবে। ব্যবধান, শব্দ ও লাইনের মধ্যে যথাযথ ফাঁকা স্থান বজায় রাখা, এই যে শব্দের মধ্যে ফাঁকা রয়েছে, এই লাইনের মধ্যে ফাঁকা রয়েছে, এইভাবে ফাঁকা কিন্তু মেনটেন করতে হবে। দ্রুততা, স্বাভাবিক গতিতে সুন্দরভাবে লেখা, এবং আপনি স্বাভাবিক গতিতে যদি লিখতে পারেন এবং সুন্দরভাবে লিখতে পারেন, যেমন মনে করেন এখন আপনি যদি আর্টিস্টের মতো লেখা শুরু করে দেন, এই এক অক্ষরে আপনি 1 ঘন্টা লাগিয়ে দিন, সেটাকে আমরা সুন্দর হাতের লেখা বা ওই যে আমরা উত্তম হাতের লেখার লক্ষণ আমরা বলতে পারি না। কারণটি হচ্ছে আপনি সাধারণভাবে লিখবেন, নর্মাল মানুষ যেভাবে লিখে ওইভাবে লিখে যদি সুন্দর করে লিখতে পারেন তাহলে সেটাকে বলা হবে যে উত্তম হাতের লিখন। জ্যোতিচিহ্নের সঠিক ব্যবহার, কমা, দাড়ি, প্রশ্নচিহ্ন ইত্যাদির যথাযথ প্রয়োগ করা। অক্ষরের আকৃতি, বর্ণগুলোর আকৃতি স্বাভাবিক ও সুন্দরভাবে, এই যে ও আ এ বি সি ডি যেগুলো রয়েছে এগুলোর আকৃতি, যেগুলো সাইজ যেগুলো রয়েছে, লেখার যেগুলো ধরন রয়েছে সেগুলো সুন্দরভাবে হতে হবে। নির্ভুলতা, বানান ও ব্যাকরণগত ভুল মুক্ত লেখা, অর্থাৎ ব্যাকরণগুলো ভুল হতে হবে না এবং বানানেরও কোনো ভুল হলে হবে না। অর্থাৎ এই শর্তগুলো যদি কোনো একটি লিখন মেনে চলে তাহলে সেই লেখাকে আমরা বলতে পারি উত্তম হাতের লেখা লক্ষণ। তারপরে লেখন দক্ষতার বিকাশের উপায়, অর্থাৎ আমরা শিক্ষার্থীদেরকে কিভাবে লেখা শেখাতে হবে, লেখন দক্ষতা বিকাশ করার ক্ষেত্রে কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে। তো প্রথমে কি হলো, বর্ণ অক্ষর চেনা, অর্থাৎ এ বি সি ডি ও আ এইগুলো যদি সে না চিনতে পারে তাহলে সে তো লিখতেই পারবে না, সেজন্য বর্ণ অক্ষর চেনাতে হবে। কলম পেন্সিল দ্বারা নিয়ন্ত্রণ করা, কলম কিভাবে ধরতে হবে, সেইগুলো কলমের নিয়ন্ত্রণ কিভাবে রাখতে হবে সেগুলো শেখাতে হবে। শব্দের সঠিক বানান আয়ত্ত করা, ঠিক আছে, একটি শব্দের সঠিক যদি বানানই না জানে তাহলে সে লেখার ক্ষেত্রে ভুল করে দেবে, সুতরাং একটি শব্দের সঠিক বানান সে আয়ত্ত করতে হবে। তারপরে লাইন দেওয়া কাগজের অনুশীলন করা, সোজা লাইন ও সমান দূরত্বে লেখার অভ্যাস করা, যেমন ওই যে আমরা ছোটবেলায় এইভাবে লাইনের ভিতরে ইংরেজি লিখতাম সেই কথাই বলা হয়েছে। নিয়মিত লেখার অভ্যাস, দিনলিপি লেখা, ছোট ছোট গল্প প্রতিদিনের কাগজের তালিকায় লেখা, অর্থাৎ প্রতিদিন কিছু 2-4টি লাইন বাড়ি থেকে নিয়ে আসতে হবে, এভাবে হোমওয়ার্ক দিতে পারেন শিক্ষক, তাহলে সেইগুলো যদি জিনিস করান অর্থাৎ নিয়মিত অভ্যাস যদি করান, লেখনের অভ্যাস করান তাহলে তার লেখন দক্ষতা বিকাশ হবে। ভালো লেখার অনুকরণ করা, সুন্দর হাতের লেখার অনুমান নমুনা দেখে অনুশীলন করা, অর্থাৎ একটি শিশু বা একজন শিক্ষকের লেখা ভালো লেখা, সুন্দর লেখা, তো সেই লেখা যে কিভাবে লিখলেন সেইগুলো অনুসরণ করতে হবে। যেমন মনে করুন আমরা সাধারণভাবে ডাব্লিউ এইভাবে লিখি, আরেকজন এইভাবে লিখলো, তো আপনি এইটাকে অনুসরণ করতে পারেন। তারপর ফিডব্যাক দেওয়া, শিক্ষক যে মনে করুন শিক্ষার্থী কিছু লিখে শিক্ষককে এনে দিল এবং বললো যে স্যার এগুলো হয়েছে কিনা, তো আপনি এইগুলো ফিডব্যাক দিতে হবে, ভালো হয়েছে বা হয়নি বা এরকম ফিডব্যাক দিবে। আপনারা জানেন যে পজিটিভ ফিডব্যাক দিলে ভালো হয়, যদিও সে যদি নাও পারে তাহলে পজিটিভ ফিডব্যাক দিতে হবে বা সংশোধিত করে দিতে হবে, এমন ভাবে দিবে যে যাতে করে শিশু ডিমোটিভেট না হয়, ঠিক আছে। তারপরে লেখনের প্রকার, টাইপস অফ রাইটিং। তো প্রথমে হচ্ছে কন্ট্রোল রাইটিং, নিয়ন্ত্রিত লেখা, অর্থাৎ এখানে শিক্ষক কন্ট্রোল করে রাখে, নিজের কন্ট্রোলের মধ্যে শিক্ষার্থীরা লিখে। যেমন মনে করুন শিক্ষক বললেন যে কবিতার এই 10টি শব্দ লিখো, তো এখানে নিজের ইচ্ছা মতো শিশু কিছু লিখতে পারবে না, সেটাই হলো কন্ট্রোল রাইটিং। বা মনে করুন শূন্যস্থান দিয়ে দিলেন, তো শূন্যস্থানের মধ্যে যেই শব্দ বা যেই জিনিস বসার কথা ছিল সেই জিনিস সে বসাতে হবে, অন্য কিছু বসাতে পারবে না, সেজন্য সেটাকে বলা হয় যে কন্ট্রোল রাইটিং। তারপর গাইডেড রাইটিং, নির্দেশিত লেখা, যেমন মনে করুন শিক্ষক জলের বিষয়ে 5টি লাইন লিখে দিলেন এবং বললেন যে আরো 10টি লাইন তোমরা নিজের ভাষায় লিখো, তো সেই যে প্রথমে তিনি কিছু লাইন লিখে দিয়েছেন, নির্দেশ করে দিয়েছেন এবং এই নির্দেশ অনুযায়ী কিন্তু শিক্ষার্থীরা লিখতেছে, একটু হলেও ফ্রি রাইটিং এর মতো, কিন্তু ফ্রি রাইটিং নয় এখানে, কারণ কিছু যদি সমস্যা হয় তাহলে শিক্ষক আবার হেল্প করবেন, এই যে এখানে এবং ফিডব্যাক দিবেন, অর্থাৎ যদি মনে করেন এই যে জলের বিষয় বা কোনো জিনিসের বিষয় দিলেন, তারপরে বললেন যে তোমরা লিখো বাকি আরো 10 লাইন লিখো, তো তারা লেখার ক্ষেত্রে যদি কোনো সমস্যা পড়ে যায় তাহলে সেক্ষেত্রে শিক্ষক হেল্প দিবেন, যে কিভাবে হয়েছে ওইভাবে করো, সেজন্য বলা হয় সেটা ফ্রি রাইটিং, ঠিক আছে, তিনি নির্দেশ করবেন। তারপরে ফ্রি রাইটিং, মুক্ত লেখা, এখানে শিশু নিজের ইচ্ছা মতো লিখে, যেমন মনে করো শিশুকে বললে যে তোমার বাড়ির বিষয়ে তোমার 20 লাইন লিখে আনো, তো সেই তার বাড়ির বিষয়ে সে 20টি লাইন লিখবে, তো আপনি জিজ্ঞেস করবেন নিজের মতো করে লিখবে, ফ্রি রাইটিং, সেখানে নিজের শব্দ নিজের ওয়ার্ড সে নিজে ব্যবহার করতে থাকবে, সেটাকে বলা হয় ফ্রি রাইটিং। তারপর অ্যাডভান্স রাইটিং, অ্যাডভান্স রাইটিং হলো এমন ধরনের রাইটিং যখন আমরা বড় হয়ে যাব, এটা শিশুদের ক্ষেত্রে নয়, যখন আমরা বড় হয়ে যাব তখন মনে করুন একটা বই লিখে দিলাম, সেটা হলো আমাদের জন্য অ্যাডভান্স রাইটিং। বা মনে করো রিসার্চের কাগজ আমি লিখলাম, তো সেটা হলো আমাদের জন্য অ্যাডভান্স রাইটিং, ঠিক আছে। তারপরে প্রসেস অফ রাইটিং, লেখার প্রক্রিয়া, অর্থাৎ আমরা লেখা শুরু করার আগ থেকে নিয়ে লেখা শেষ করা পর্যন্ত এই যে যতগুলো ধাপ রয়েছে এই ধাপগুলোকেই বলি আমরা লেখার প্রক্রিয়া, অর্থাৎ লেখা শুরু করার আগে কি করতে হবে, তারপরে কি করতে হবে, একেবারে লেখা শেষ করার আগ পর্যন্ত কি করতে হবে, এই যে ধাপ যেগুলো রয়েছে সেগুলোই হলো প্রক্রিয়া। তো প্রথমে আমরা কি করি, ব্রেন স্টর্মিং, আমাদের ব্রেন স্টর্মিং করতে হয়, অর্থাৎ আমরা কোন বিষয় নিয়ে লিখবো, কি লিখবো, কত লাইনের মধ্যে লিখবো সেইগুলা আমাদেরকে নির্ধারিত করতে হয় আগে, ঠিক আছে। এই ব্রেন স্টর্মিং এর নাম আরেকটি হলো প্রি রাইটিং, এটি আপনাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো এইগুলা এখানে যেগুলো লিখে রাখা হয়েছে এইগুলা থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, তো এইগুলো নাম আপনারা মনে রাখবেন এবং এই যে প্রসেস যেটা রয়েছে সেগুলোই আপনারা মনে রাখবেন। তো এই প্রক্রিয়ার মূল কাজ কি, প্রি প্ল্যানিং, এই যে আগে প্ল্যান করতে হবে কি লিখবো, কি নিয়ে লিখবো, সেই পূর্ব প্রস্তুতি, অর্থাৎ বিষয় নির্বাচন, উদ্দেশ্য ঠিক করা, মেক আইডিয়া হুইচ ইউ ওয়ান্ট টু রাইট, এবং এইভাবে আইডিয়া বানাতে হবে যে আমি কি লিখবো, অর্থাৎ আমি কি বিষয় নিয়ে লিখবো সেই বিষয়টিকে আমি নির্বাচিত করতে হবে, ঠিক আছে। তারপরে ড্রাফট বলতে আমরা এই যে লেখা শুরু করে দিই, অর্থাৎ প্রথমে আমরা কি বিষয় নিয়ে লিখবো সেই বিষয় চিন্তা করলাম, প্ল্যান বানিয়ে নিলাম, টোটাল হয়ে গেল, তারপরে আমরা ড্রাফট করলাম, অর্থাৎ লিখতে শুরু করে দিলাম, ঠিক আছে।
প্রথম বা প্রাথমিক খসড়া তৈরি করা, অর্থাৎ এই প্রক্রিয়ার মূল কাজ হলো লেখা শুরু করা, ধারাবাহিকতা রাখা, সম্পূর্ণ বিষয়টি প্রথমবারের মতো লেখা। প্রথমে আপনি ব্রেনস্টর্মিং করলেন কোন বিষয় নিয়ে লিখবেন, তারপরে ওই বিষয়টি আপনি লিখে দিলেন। তারপরে রিভাইজ, পুনর্বিবেচনা, সংশোধন, অর্থাৎ আপনি একটি বিষয় নিয়ে চিন্তা করছিলেন, প্রথমে ব্রেনস্টর্মিং করলেন, তারপরে ড্রাফট করলেন অর্থাৎ লিখলেন, তারপরে রিভাইজ করবেন। রিভাইজ করবেন মানে কি করবেন, আপনি সেই বিষয়ে সম্পর্কে মনে করেন কোন একটি বাক্য এড করতে চান বা কোন একটি শব্দ ডিলিট করতে চান, তো সেই জিনিসগুলো এই রিভাইজের মধ্যে আসে। তো এই প্রক্রিয়ার মূল কাজ হলো এড এনিথিং ইফ নিড, যদি মনে করেন কোনো জিনিস এড করতে চান, যদি কোনো শব্দ বা কোনো বাক্য এড করতে চান তাহলে সেটি এড করতে পারেন। ডিলিট এনিথিং ইফ ইউ নিড, যদি কোনো কিছু ডিলিট করতে চান তাহলে সেটাও এই স্টেজে করা হয়। তারপরে রিঅ্যারেঞ্জ এনিথিং ইফ ইউ নিড, অর্থাৎ মনে করেন কোন একটি বাক্য, মনে করেন আপনি একটি কয়েকটি বাক্য লিখেছেন, একটি বিষয় তো নিয়ে লিখেছেন, তো অনেকটা বাক্য হয়ে গেছে, তো আপনি ভাবলেন যে এই বাক্যটি আমি আগে নিয়ে আসি এবং এই বাক্যটি আমি পরে নিয়ে যাই। এই যে রিঅ্যারেঞ্জও আপনার যদি চান তাহলে সেই রিভাইজ স্টেজে সেটা করে নিতে পারেন, ঠিক আছে। তারপরে এডিট, এডিটকে আরেক নামে জানা যায় প্রুফ রিডিং। এই প্রুফ রিডিং নামটি আপনার পরীক্ষায় এসেছে, তো এই নামটি আপনি মনে রাখবেন। তো এই স্টেজ হলো পাবলিশের আগের স্টেজ, অর্থাৎ এরপরে আমরা পাবলিশ করে দিই। তো পাবলিশের আগের স্টেজ এবং এই স্টেজটি হলো সবথেকে ইম্পর্টেন্ট স্টেজ, ঠিক আছে। তো এই স্টেজে আমরা কি করি, গ্রামারের কোনো মিস্টেক আছে কিনা সেটা চেক করি, বা কোনো ওই যে জ্যোতি চিহ্ন যেগুলো রয়েছে এগুলো কোথায় আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের চিহ্ন বসাতে হবে, কোথায় দাঁড়িয়ে দিতে হবে, কোথায় কমা দিতে হবে, এগুলো আমরা চেক করি, ঠিক আছে। তো এই প্রক্রিয়ার মূল কাজ হলো চেকিং গ্রামার মিস্টেক, যদি কোনো গ্রামার মিস্টেক থাকে তাহলে সেগুলোকে আমরা সংশোধন করি। চেকিং পাঞ্চুয়েশন মিস্টেক, যদি জ্যোতি চিহ্নের ভুল থাকে তাহলে সেটাও আমরা সংশোধন করি। চেকিং ক্যাপিটালাইজেশন মিস্টেক, অর্থাৎ যদি ইংরেজির ক্ষেত্রে আমাদের ছোট হাতের লেখা বা বড় হাতের লেখা, যে ছোট হাতের অক্ষর কোথায় বসবে বা বড় হাতের লেটারটা কোথায় বসবে সেগুলো আমরা ঠিক করি। তারপরে রিচেকিং ফর পাবলিশ, এবং পাবলিশ করার জন্য এর আগে আবার আমরা চেক করি, কারণ আমাদের লেখাগুলো এরপরে পাবলিশ হয়ে যাবে, লোকের কাছে পৌঁছে যাবে, তো সেক্ষেত্রে যদি ভুল হয়ে যায় তাহলে সমস্যা, তো এর আগে আমাকে চেক করতে হবে। এটা হলো ফাইনাল চেকিং, ঠিক আছে। তো রিচেকিং ফর পাবলিশ, তারপরে আমরা কি করি, পাবলিশ করে দিই। তো পাবলিশ করার পরে আমাদের লেখাটা কমপ্লিট হয়ে যায়। তো এই ছিল আমাদের প্রসেস অফ রাইটিং, অর্থাৎ আমরা রাইটিং করার সময় প্রথমে আমরা কি করি, ব্রেনস্টর্মিং করি, অর্থাৎ আমরা কোন বিষয় নিয়ে লিখবো সেই বিষয়টি আমরা নির্বাচিত করি। তারপর আমরা কি করি, ড্রাফট করি, অর্থাৎ লিখতে শুরু করে দিই এবং লিখে দিই। তারপরে আমরা রিভাইজ করি, অর্থাৎ কি করি, সেই জিনিস থেকে বা যে জিনিস আমি লিখলাম সেই জিনিসে কোনো কিছু এড করার প্রয়োজন হলে এড করলাম, বা কোনো কিছু ডিলিট করার প্রয়োজন হলে আমি ডিলিট করলাম। তারপরে আমি এডিট করার ক্ষেত্রে যাবো। এডিট করার ক্ষেত্রে আমি কি করি, গ্রামারের কোনো মিস্টেক থাকলো কিনা সেটা আমরা চেক করি, বা মনে করো কোনো পাঞ্চুয়েশনের কোনো মিস্টেক থাকলো কিনা, দাড়ি কমা এই ধরনের কোনো সমস্যা থাকলে আমরা সেটাও করি, এবং ওভারঅল একটা চেকিং করি। অর্থাৎ এরপরে তো পাবলিশ হয়ে যাবে, সুতরাং আমরা আমাদের এই যে গ্রামারের মিস্টেক হোক বা শব্দগত হোক বা যে কোনো ধরনের মিস্টেক হোক সেগুলো আমরা ওভারঅল ভাবে একবার চেক করি আমরা পাবলিশ করার আগে, তারপরে আমরা পাবলিশ করে দিই, ঠিক আছে। তো এই ছিল আপনাদের প্রসেস অফ রাইটিং, ঠিক আছে। যাই হোক প্রিয় শিক্ষকরা, আজকের ক্লাসটি আমাদের এখানেই সমাপ্ত হচ্ছে এবং আরো 2-3টি ক্লাসের মাধ্যমে এই বাংলা পেডাগোজির সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে। থ্যাংকস টু অল টিচার্স।